আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপনের এই মহতী অনুষ্ঠানে from the directives of the Constitution and the lessons from the immense sacrifice endured during our war of liberation. বাংলাদেশ সেনাবাহিনী তড়িঘড়ি একটা সিদ্ধান্ত নিয়েছে, তাকে সমস্ত ক্যান্টনমেন্টে অবাঞ্ছিত ঘোষণা করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ধৈর্যের বাদ ভেঙে গেলে শুধু সেনা শাসন জারি করবে না, ধরে নিয়ে গিয়ে এক একটা উপদেশটাকে মায়ের চড়ে মেরুদণ্ড ভাঙিয়ে ফেলা হবে। যতই বাংলাদেশে খেলা জমবে এসব ব্যাপার নিয়ে, ততই কিন্তু চীন, রাশিয়া, ইন্ডিয়া বাংলাদেশের ব্যাপার নিয়ে অ্যাক্টিভ হয়ে যাবে, আর তিনও দেশ এক কথায় চলে আসবে। তো নোটিশ পাওয়ার 2 দিন হয়ে গেছে, সার্জিস ক্ষমা চায় নাই, সেখানে সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে। তাহলে আইনজীবীরা বলছেন যদি সেই আদালত অবমাননার আবেদন তৈরি হয়ে যায়, তারপর সে ক্ষমা না চায়, তাহলে তাকে গ্রেফতার করা হবে। ডক্টর ইউনূস আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একদম মুখোমুখি অবস্থানে। সবচেয়ে বড় সংকট হচ্ছে এই যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অন্তর্বর্তীকালীন সরকারকে আর সমর্থন দিচ্ছে না। আমরা তো জানলাম এই যে সবচেয়ে বড় সংকট এই যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অনুমোদন করে না বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে। আওয়ামী লীগ সরকারের কত দোষ আমরা জানি, অবশ্যই দোষ, অনেক দোষ আছে, এবং এই দোষগুলো এখন খুব হাইলাইটেড হয়, খুব ফলো, এবং কিছু হলেই দেখবেন বলবে এখন একটা ত্রুটি করে না, ছোটখাটো ত্রুটিও যদি করে ওটা ধরতে গেলে বলবে 17 বছর হয়েছিল, 17 বছর ছিলেন তখন আপনারা কইছিলেন, তখন কিছু বলে না। কিন্তু তখন যে বলেছে, গলা ফাটিয়ে মানুষ বলেছে, ভুক্তভোগী অনেকে নিবৃতে কেঁদেছে, এইটা এখন যারা তারাও তখন বলে নাই, এখন তারা সৃজনে বসন্তের কুকিল হয়ে তারা ওইটাকে পুঁজি করে এখন ক্ষমতার আরামায় এসে ওই যে নাদুস এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে গ্রেফতার করেছে পুলিশ। সার্জিসের কথাবার্তা শুনে আমি শিওর ওয়াকারের সাথে ওরা একটা গুড হয়েছে, রাজনীতি হইতেছে ক্ষমতার সাথে টক করতে। এবং হাসনাতের মতন, সার্জিসের মতন, আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমান সূচক কথাবার্তা যখন তখন বলে, লেখে, আমরা চিন্তাও করতে পারি না। সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই ছিল, এটি অস্বীকার করার কিচ্ছু নাই। আজকে যারা আমাদের আন্দোলন সংগ্রামের সাথে বেইমানি করার চেষ্টা করবেন, তিনি উপদেষ্টা হন আর সমন্বয়কারী হন, কাউকে ছাড় দেওয়া হবে না। একের পর এক বিতর্কিত মন্তব্য করে দেশকে অস্থিতিশীল করে তুলেছে সমন্বয়করা। বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করলেও এবার সেনাবাহিনীকে নিয়ে অপমানজনক মন্তব্য করায় দেশের নৈরাজ্য সৃষ্টি করেছে বিএনপির নেতাকর্মীরা। সেই প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে তাই বলা যায়, যাচ্ছে তাই করা যায়। আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান তিনি ভীষণ রকম ধৈর্যের পরিচয় দিয়েছেন। শেখ হাসিনার পতনে আন্দোলনের ছাত্র জনতার পাশে ছিল সেনাবাহিনী, তবে এনসিপির নেতাকর্মীরা সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাদের হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদের রাশেদ খান। সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই ছিল, এটি অস্বীকার করার কিচ্ছু নাই। আজকে হয়তো মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আপনারা কিছু অংশ বিশেষগুলো দেখেছেন, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ইতিমধ্যে আপনাদের দেখিয়ে ফেলেছি। সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখার জন্য আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। মাঝে মাঝে নিজের পছন্দ না হলে অতিরিক্ত কথা বলে, বলতে বলতে এমনটাই বলে যে আওয়ামী লীগ নিয়ে বলতে বলতে, বিএনপি নিয়ে বলতে বলতে ঠিক দেশের সর্বোচ্চ যে জায়গা আদালত নিয়েও একটা বিরূপ মন্তব্য করে বসছিল। তবে সব জায়গায় যে বিরূপ মন্তব্য করতে নাই সেটা এবার তিনি টের পেতে যাচ্ছেন। যদি ক্ষমা প্রার্থনা না করে তাহলে আমার ধারণা সার্জিস গ্রেপ্তার হবেন, যদিও জামিন পেয়ে যাবেন, কিন্তু গ্রেপ্তার হবেন, কারণ আইনের কাজই হচ্ছে সবাইকে লাইনে আনা। আপনাদের খেয়াল আছে মেয়র ইশরাক, তিনি মেয়র হন, এনসিপি মনে প্রাণে চাই না, মুখে মুখে যাই বলুক, সরকারে থাকা তাদের উপদেষ্টা তারাও চায় না, সরকার নিজেও চায় না বিএনপির দাবি, আর এনসিপি তো চাই না। তো যখন মেয়র ইশরাক এনসিপির দেখানো পথে যমুনার সামনে তার যারা সমর্থকরা আছেন সেখানে আন্দোলন করেছিলেন, নিজেও সেখানে গেলেন, পরবর্তীতে দ্বিতীয় দিন তৃতীয় দিন সম্ভবত টানা আন্দোলনের পর আমাদের আপিল বিভাগ থেকে সম্ভবত একটা রায় আসলো যে মেয়র ইশরাকি মেয়র হবেন। তো সেই রায়কে কেন্দ্র করে সার্জিস একটা বক্তব্য দিয়ে বসছিলেন হাইকোর্ট নিয়ে। তার সেই পোস্টটা আপনাদের খেয়াল থাকার কথা, যদি মব করে আপনার কি বলা হয়েছে যে মব তৈরি করে হাইকোর্টের রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কি? তার মানে হাইকোর্টের যারা বিচারপতি আছেন তারা মবেরে ভয় পান, সেই মবেরে ভয় পাইয়া তারা রায় দিয়ে দিচ্ছেন। তাহলে তো ভাই দেশে আর আইন আদালত দরকার নাই, আর এই বিচারকদেরও দরকার নাই। তার বক্তব্যের মিনিংসটা সোজা বাংলায় এমনই ছিল, মানে বিচারক ভয় পেয়েছেন, মবের ডরে তিনি এই সিদ্ধান্ত বা রায় দিয়েছেন। আর এই পোস্টকে কেন্দ্র করেই সার্জিস আলমকে পাঠানো হয়েছে একটা আপনার নোটিশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে।
লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে নোটিশ পাওয়ার 2 ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমাও চাইতে হবে। নোটিশ পাওয়ার পর সার্জিস পাত্তা দেয় নাই, সে ক্ষমা চায় নাই। তো এখন যখন নোটিশ পাওয়ার 2 দিন হয়ে গেছে, সার্জিস ক্ষমা চায় নাই, সে কারণে সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা কতটুকু স্বাধীন এটাও একটা এখন দেখার বিষয় হয়েছে যে এটা কি আসলে আদালত অবমাননার মতন ঘটনা হয়েছে কিনা। নিঃসন্দেহে এটা আদালত অবমাননার ঘটনা হয়েছে। এখন সার্জিস আলমের বেলায় হয়েছে কিনা এ নিয়ে আপনারা যদি দেখি, 28 মে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি দায়ের করেছেন আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন। গত শনিবার হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় প্রধান বিচারপতির কাছে যখন এই ঘটনাগুলো নিয়ে লিখিত লিগেল নোটিশ পাঠানো হয়, আর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন তিনি এই লিগেল নোটিশ পাঠান, কিন্তু 22 মে ইশতাক হোসেনকে, আচ্ছা যাই হোক, আমরা এখন এইটা নিয়ে সার্জিস আপনার কোন রকম ভূমিকা রাখেনি। তিনি এখন উত্তরাঞ্চলে আছেন। উত্তরাঞ্চল কত বছর ধরে কি বলা হয় যে সাপোর্টিং পাচ্ছে না, নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে তিনি কাজ করছেন। দরকার উত্তরবঙ্গের, আসলে আমি জানি না, প্রত্যেকটা সরকার অনেক অবহেলা করেন। আমরা বিভিন্ন জন কাজ করি উত্তরবঙ্গে, বিভিন্ন চ্যারিটি কার্যক্রম করি, আসলে কিন্তু এলাকাগুলোর অবস্থা খুবই কাহিল। সরকারের উচিত উত্তরবঙ্গে একটা বিশেষ বরাদ্দ দেওয়া, তবে বরাদ্দগুলো যেন মানুষের কাছে পৌঁছায়। যাই হোক, তো সার্জিস ওদিকে ব্যস্ত আছেন, আর এদিকে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ গঠন করার জন্য আবেদন করা হয়েছে। হবে কি? তবে আমার ধারণা হবে, আর এটা সরকারের নিরপেক্ষতা প্রমাণের জন্য করতে হবে। আইন আদালত এগুলো যেটা রুলসে চলে, আর যদি না করে তাহলে আইনজীবীরা বলছেন যদি সেই আদালত অবমাননার আবেদন তৈরি হয়ে যায়, তারপর সে ক্ষমা না চায়, তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। পুরো বাংলাদেশ আউলাই যাবে। আমাদের না সার্জিস লিখিত ক্ষমা চেয়ে ফেলবেন, পত্রিকা আসুক না আসুক। এই সরকার আর্মির বিপক্ষে গিয়ে, জনগণের বিপক্ষে গিয়ে কি করিডোর দিয়ে দিবে এই কুকি চীনকে? আমার মতে সম্ভাবনা অনেক বেশি আছে, কারণ তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পরেই কিন্তু বুঝে গিয়েছে আমেরিকার সাথে ডক্টর ইউনূসের অনেক আগে থেকে আতাত আছে, এবং তিনি ওয়াদাই করে রেখেছেন আগে থেকেই যে তিনি যদি প্রধান উপদেষ্টা হয় এই কাজগুলো করবে আমেরিকার হয়ে, এই জিনিসগুলা আমেরিকাকে দিয়ে দিবে। কিন্তু যতই বাংলাদেশে খেলা জমবে এসব ব্যাপার নিয়ে, ততই কিন্তু চীন, রাশিয়া, ইন্ডিয়া বাংলাদেশের ব্যাপার নিয়ে অ্যাক্টিভ হয়ে যাবে। আর তিনও দেশ এক কথায় চলে আসবে। কেন জানেন? কারণ একমাত্র দক্ষিণ এশিয়া, এখানের মধ্যে আমেরিকা এখন আধিপত্য বিস্তার করতে পারে না। তাই আধিপত্য বিস্তার করার জন্য আমেরিকার একটা যুদ্ধ লাগাতে হবে, একটা বেস লাগবে, আর একটা করিডোরের নামে একটা গোলযোগ সৃষ্টি করতে হবে স্পোর্টে, তারপরে আমেরিকার সৈন্য আসতে পারবে। এই সকল বিষয় কিন্তু ইন্ডিয়া অবগত আছে, চীনও বুঝতে পেরেছে, এবং রাশিয়াও কিন্তু আমেরিকার ঘোর শত্রু, রাশিয়াও বুঝতে পেরেছে। যতই বেশি ডক্টর ইউনূস বাংলাদেশে সব অরাজকতা করে মানুষকে ওই দিকে বিজি রেখে করিডোর দেওয়ার কাজে ব্যস্ত থাকবে আমেরিকাকে, ততই ইন্ডিয়া, চায়না, রাশিয়া আওয়ামী লীগের পক্ষে সাপোর্টে চলে আসবে। কারণ তখন আওয়ামী লীগ সরকার বসাতে চেষ্টা করবে, কারণ আওয়ামী লীগের সরকারের আমলে আমেরিকা এইসব জায়গা নিয়ে চিন্তা করার কথাও স্বপ্নও চিন্তা করে নাই। অনেকবার অফার দেওয়া হয়েছে শেখ হাসিনাকে, শেখ হাসিনা ডাইরেক্ট নাকচ করে দিয়েছে। তাই সবচেয়ে বিশ্বস্ত সরকার হিসেবে শেখ হাসিনা বাংলাদেশে আসিল ইন্ডিয়া, চায়না এবং রাশিয়া, যার কথাই বলার না কেন। কিন্তু এখন এক পাক্ষিক হয়ে গিয়েছে। এক ইন্ডিয়ার সাথে সম্পর্ক তেমন ভালো নেই এই ডক্টর ইউনূসের, চায়নার সাথে যা একটু সম্পর্ক ভালো হয়েছে, এইসব ব্যাপার নিয়ে চায়নাও কিন্তু মুখ ফুরিয়ে নিয়েছে ডক্টর ইউনূস সরকার থেকে, আর রাশিয়া তো অনেক আগে মুখ ফিরিয়ে নিয়েছে ডক্টর ইউনূস সরকার থেকে। আওয়ামী লীগ কিন্তু আগের থেকেও আস্তে আস্তে করে খোলস ছেড়ে বাইরে হচ্ছে, এবং আওয়ামী লীগের যত সিনিয়র নেতৃবৃন্দ আছে তারাও খোলস ছেড়ে বাইরে হচ্ছে। আওয়ামী লীগ এখন জাস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অবজার্ভ করতেছে। আওয়ামী লীগ চাইলে এখন বিশাল বিশাল মিছিল নিয়ে রাজপথে তাদের নেতাকর্মীদেরকে নামাতে পারে, সংগঠিত করে, তারা নামাবে না। পরিস্থিতি আরো অবজার্ভ করতেছে, এবং সেনাবাহিনীও পরিস্থিতি অবজার্ভ করতেছে। বাংলাদেশ সেনা প্রধানের সাথে এনএসএ প্রধান, নিরাপত্তা প্রধান যিনি আছেন ইন্ডিয়ার, অজিত দোভাল, তার সাথে কিন্তু এইসব ব্যাপার নিয়ে কন্টিনিউ যোগাযোগ আছে এবং যোগাযোগ হয়। এই কারণেই বাংলাদেশের অনেক ডক্টর ইউনূস বাহিনী অনেকেই বলে থাকে দিল্লির প্রেসক্রিপশনে আর্মি চলছে, আর্মির দোষ চাপিয়ে দিচ্ছে। এটা সম্পূর্ণ ভুল কথা। একটা দেশের নিরাপত্তা প্রধানের সাথে একটা দেশের আর্মি প্রধান কথা বলতেই পারে, একটা দেশের আর্মি প্রধানের সাথে একটা দেশের আর্মি প্রধান কথা বলতেই পারে। আমাদের দেশের নিরাপত্তা আমাদের সেনাবাহিনী ঠিক করবে, সার্বভৌমত্বর হুমকি হবে আমাদের সেনাবাহিনী কথা বলবে। তারা আমাদের সার্ভেন্ট, তারা আমাদের চাকর। চাকর মানে ওই অর্থে না, জনগণের চাকর। শুধু তারা না, অনেকেই যারা সরকারি কাজ করে তারাই আমাদের জনগণের কথা তাদের চিন্তা করতে হবে। তাই ইন্ডিয়ার প্রেসক্রিপশন, চায়নার প্রেসক্রিপশন, রাশিয়ার প্রেসক্রিপশন বলে কোনো লাভ হবে না। ডক্টর ইউনূস কার প্রেসক্রিপশনে চলে? ডক্টর ইউনূস আমেরিকার প্রেসক্রিপশনে চলতেছে। বাংলাদেশে অস্থিতিশীল অবস্থা কেন তৈরি করতেছে? সেন্ট মার্টিনে না খেয়ে মানুষ মারা যাচ্ছে, সেন্ট মার্টিনে স্কুলে শিক্ষকরা যাচ্ছে না, ছাত্রছাত্রীরা যাচ্ছে না, সেখানে দুর্ভিক্ষ হচ্ছে। এইসব কেন মিডিয়াতে আসে না? সেন্ট মার্টিনে পর্যটক যাওয়া কেন বন্ধ করে দেওয়া হয়েছে? মানে দুর্ভিক্ষে এসে গেলে সকলে ওইখান থেকে শহরমুখী হয়ে যাবে, পুরো সেন্ট মার্টিন খালি হয়ে যাবে, মানুষ মারা যাবে না খেয়ে, তারপর এটা খালি স্পট হয়ে গেলে তখন একটা বেস করতে দিবেন আমেরিকাকে, এটাই প্ল্যান। তা না হলে দুর্ভিক্ষ হচ্ছে, এখানে কোনো পর্যটন যাচ্ছে না, কিছু হচ্ছে না, তাও কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এগুলো কার ইন্ধনে হচ্ছে, কার প্ল্যানিং এ হচ্ছে? সেন্ট মার্টিনের মানুষ কি মানুষ না? সেন্ট মার্টিনের
আমাদের বাংলাদেশে অনেক বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ একটি ভ্রমণ স্পট। সেই ভ্রমণ স্পটে কেন মানুষ যা বন্ধ করে দেওয়া হবে? যদি কোনো কুচক্রি চিন্তা ভাবনা এই সরকারের না থাকে, বন্দরের ব্যাপারে যদি কুচক্রি কোনো চিন্তা ভাবনা না থাকে, বন্দরে ব্যাপার নিয়ে এই সরকার যে ছেলে খেলা খেলতেছিল যে বিদেশি একটা কোম্পানিকে দিয়ে দিবে, আমেরিকার মাধ্যমে তত্ত্বাবধান হবে, এসব ছেলে খেলা একমাত্র এই সুদখোর ইউনুসকে মানায়। তিনি রাজনীতি না বুঝলো কিভাবে করে নিজের দেশের জিনিস আমেরিকাকে দিয়ে দিতে হবে, দেশকে কিভাবে বিক্রি করে দিতে হবে, সুদ কিভাবে খাইতে হবে, সুদের কারবার কিভাবে ছড়িয়ে দিতে হবে, এগুলো ভালোই জানে। বাংলাদেশ ধ্বংস কিভাবে হবে সেটা ডক্টর ইউনূস লিখে যাচ্ছে। আর যতই ধ্বংসের দিকে বাংলাদেশকে নিয়ে যাবে, ততই কিন্তু ভারত, চীন, রাশিয়া একত্রিত হবে, আর ততই আওয়ামী লীগের জন্য ভালো। শেখ হাসিনা যা কিছু বলে গিয়েছিল সকল কিছুই সত্য। এখন শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না, কারণ তারা সেনাবাহিনীকেই মানছে না। তারা এসব বৈঠকে সেনাবাহিনীকে পর্যন্ত রাখছে না, কারণ সেনাবাহিনী বিরোধিতা করবে সেই কারণে। তারপরও সেনাবাহিনী এই সরকারকে সাপোর্ট দিয়ে কাজ করে যাওয়ার কথা বলেই যাচ্ছে। কেন